ঢাকায় বসে লীলানাগ মেয়েদের শেখাতে শুরু করলেন লাঠি খেলা, ছোরা খেলা এবং আত্মরক্ষার কৌশল। তিনি বিশ্বাস করতেন নারীকে আগে নিজের শরীরের ওপর অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এই দীপালি সংঘ থেকেই পরবর্তীকালে প্রীতিলতা ওয়াদেদাররা বিপ্লবের দীক্ষা নিয়েছিলেন। লীলানাগ ছিলেন সেই কারিগর যিনি ঘর কোনো বাঙালি মেয়েদের আঙিনায় আগ্নেয়গিরি জ্বালিয়েছিলেন। আমরা প্রীতিলতা ওয়াদেদারের বীরত্বের কথা জানি, কল্পনা দত্তর সাহসের কথা জানি, কিন্তু জানেন কি এই হাজার হাজার নারী বিপ্লবীর পথপ্রদর্শক কে ছিলেন? কে সেই নারী যিনি ঢাকায় বসে ব্রিটিশদের নাকের ডগায় মেয়েদের অস্ত্র চালানো শিখিয়েছিলেন? তিনি লীলা নাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী, প্রীতিলতার অনুপ্রেরণা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ছায়াসঙ্গী। আজ আমরা জানব ঢাকার ইতিহাসের সেই মহিয়সী নারীর গল্প, যিনি একা হাতে বদলে দিয়েছিলেন বাঙালি নারীর সংজ্ঞাকে। 1921 সাল, ঢাকা বিশ্ববিদ্যালয় সবে প্রতিষ্ঠিত হয়েছে। সেই সময়ে বিশ্ববিদ্যালয়ে মেয়েদের পড়াশোনার কোনো চল ছিল না, কিন্তু 21 বছরের এক তরুণী জেদ ধরলেন তিনি পড়বেনই। সেই তরুণী হলেন লীলা নাগ। উপাচার্য পিজে হার্ট তাকে দেখে অবাক হয়েছিলেন। শেষ পর্যন্ত তার অদম্য ইচ্ছার কাছে হার মেনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নারী শিক্ষার দুয়ার খুলে দিতে বাধ্য হন। লীলা নাগ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের প্রথম ছাত্রী। তার এই পদক্ষেপ কেবল উচ্চশিক্ষা নয়, ঢাকার রক্ষণশীল সমাজে নারীর অধিকারের প্রথম জয়ধ্বনি ছিল। পড়াশোনা শেষ করে লীলা নাগ বুঝতে পারলেন পরাধীন দেশে স্রেফ ডিগ্রি নিয়ে কোনো লাভ নেই। 1923 সালে তিনি প্রতিষ্ঠা করলেন দীপালি সংঘ। এই সংগঠনটি ছিল মেয়েদের সশস্ত্র লড়াইয়ের প্রস্তুতির জায়গা। ঢাকায় বসে লীলা নাগ মেয়েদের শেখাতে শুরু করলেন লাঠি খেলা, ছোরা খেলা এবং আত্মরক্ষার কৌশল। তিনি বিশ্বাস করতেন নারীকে আগে নিজের শরীরের ওপর অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এই দীপালি সংঘ থেকেই পরবর্তীকালে প্রীতিলতা ওয়াদেদাররা বিপ্লবের দীক্ষা নিয়েছিলেন। লীলা নাগ ছিলেন সেই কারিগর যিনি ঘর কোনো বাঙালি মেয়েদের আঙিনায় আগ্নেয়গিরি জ্বালিয়েছিলেন। লীলা নাগ কেবল প্রকাশ্যে কাজ করেননি, পর্দার আড়ালে তিনি যুক্ত ছিলেন ঢাকার বিখ্যাত বিপ্লবী সংগঠন স্ত্রীসংঘ এর সাথে। অনিল রায়ের নেতৃত্বে এই সশস্ত্র বিপ্লবী দলের তিনি ছিলেন অন্যতম পরামর্শদাতা। তিনি নারী বিপ্লবীদের জন্য গোপন আশ্রয়স্থল তৈরি করতেন, অস্ত্র আনা নেয়ার কাজে তদারকি করতেন। তিনি বিশ্বাস করতেন অহিংসা দিয়ে ব্রিটিশদের তাড়ানো যাবে না। 1931 সালে যখন বিনা বিচারে বিপ্লবীদের আটক করা শুরু হলো, তখন লীলা নাগও পুলিশের হাতে গ্রেফতার হন। টানা 6 বছর তিনি কারাগারে বন্দী ছিলেন, তবুও তার তেজ কমেনি। লীলা নাগের লড়াই কেবল তলোয়ার বা পিস্তলে সীমাবদ্ধ ছিল না, তার হাতে ছিল শক্তিশালী এক কলম। 1931 সালে তিনি প্রকাশ করেন জয়শ্রী নামক একটি মাসিক পত্রিকা। এটিই ছিল প্রথম পত্রিকা যা সম্পূর্ণভাবে নারীদের দ্বারা পরিচালিত হতো। এই পত্রিকার মাধ্যমে তিনি সারা বাংলার মানুষের মনে স্বাধীনতার বীজ বুনে দিয়েছিলেন। ব্রিটিশরা বারবার এই পত্রিকা নিষিদ্ধ করার হুমকি দিলেও লীলা নাগের জেদ ছিল অটল। নেতাজি যখন অন্তর্ধানে গেলেন, তখন এই দলের নেতৃত্বের বড় অংশ ছিল লীলা নাগের কাঁধে। নেতাজি তাকে কতটা বিশ্বাস করতেন তা বোঝা যায় যখন তিনি উত্তর পূর্ব ভারতে আজাদ হিন্দ ফৌজের হয়ে লড়েছিলেন। তখন বাংলার দায়িত্ব ছিল লীলা রায়ের ওপর। তিনি ছিলেন নেতাজির আদর্শের অন্যতম ধারক। 1947 সালের দেশভাগ লীলা নাগের জন্য ছিল এক বড় ট্র্যাজেডি। তার স্বপ্নের ঢাকা তখন অন্য দেশ। 1946 সালের নোয়াখালী দাঙ্গার সময় তিনি গান্ধীজির সাথে সেখানে কাজ করেছেন। হাজার হাজার হিন্দু মুসলিম দাঙ্গাপীড়িত মানুষকে রক্ষা করেছেন। দেশভাগের পর বাধ্য হয়ে তিনি কলকাতায় চলে যান, কিন্তু তার মন পড়েছিল ঢাকার মাটিতেই। সেখানেও তিনি উদ্বাস্তু নারীদের কর্মসংস্থানের জন্য লড়াই চালিয়ে গেছেন। 1970 সালের 11ই জুন এই বিপ্লবীর জীবনাবসান ঘটে, কিন্তু লীলা নাগ আজও বেঁচে আছেন আমাদের সাহসের ভেতর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি নারী শিক্ষার্থীর পদধ্বনিতে তার নাম মিশে আছে। প্রীতিলতা যদি হতেন শিখা, তবে লীলা নাগ ছিলেন সেই মশাল যা সেই শিখাকে জ্বালিয়ে দিয়েছিল। আজকের দিনে যখন আমরা নারী ক্ষমতায়নের কথা বলি, তখন যেন আমরা ভুলে না যাই ঢাকার সেই অগ্নিকন্যাকে, যিনি শিখিয়েছিলেন নারীর মুক্তি ঘরে নয়, যুদ্ধের ময়দানে এবং বিদ্যার অঙ্গনের সমানভাবে। বিনম্র শ্রদ্ধা জানাই দীপালি সংঘের প্রতিষ্ঠাতা লীলা নাগকে।